আপনারা যে তথ্যটা দেন এটাই কিন্তু আমাদের জানবার প্রধান উপায়। ফলে সেই তথ্যের উপর ভিত্তি করেই বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক বিকাশটা নির্ভর করে, এবং তার উপর ভিত্তি করে আমরা যারা একটু একটু লেখালেখি করি, গণমানুষের কাছে পৌঁছাতে চাই, সেটা আমরা করি। ফলে আমি আজকে আপনাদের সামনে যে সম্মানটুকু আপনারা আমাকে দিয়েছেন, এবং তার জন্য এই কৃতজ্ঞতাটুকু আপনাদের কাছে আমি স্বীকার করি। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনারা বুঝবেন যে সাংবাদিকতা শুধু সংবাদ নয়, শুধু সংবাদ পরিবেশন নয়, সাংবাদিকতা একই সঙ্গে আমাদের বুদ্ধিবৃত্তি বিকাশে একটা অত্যন্ত প্রধান একটা শর্ত। আর আরেকটা বিষয় আমার ভাই যেটা বলেছেন, তিনি চিন্তা, আমার খুবই মনে আছে আমার চিন্তা পত্রিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অনেকে আছেন সাংবাদিক আপনাদের মধ্যে, এবং যারা অনেকে এখন বড় বড় জায়গায় আছেন সাংবাদিকতার জগতে, তারা খুব অকুণ্ঠ চিত্তে স্বীকার করেন যে তারা সাংবাদিকতা শিখেছেন চিন্তা পত্রিকা থেকে। পাক্ষিক চিন্তা পত্রিকা বেরোতে আপনি এখনো দেখবেন যে পূর্ণ সংখ্যা পড়লে আপনাদের কাছে সত্যি সত্যি আপনি আনন্দ পাবেন। তো তার সঙ্গে একটা নতুন আপনাদেরকে সুখবর দিচ্ছি, সেটা হলো এই, আমরা পাক্ষিক চিন্তাকে এখন দৈনিক সাপ্তাহিক চিন্তা আকারে আমরা প্রকাশ করছি। ফলে আপনাদের কাছে আমাদের সহযোগিতা লাগবে, আগে সেদিন আমি তখন আবার আপনাদের কাছে আমরা আসবো, সত্যই আপনারা সে পত্রিকাটি দেখবেন। এখন আমি যে মূল যে প্রশ্নটা আসবো সেটা হচ্ছে কিছুটা ভাই, আমার স্নেহভাজন আরো, আমার শ্রদ্ধাভাজন আরো যারা আছে, নোমান এবং আরো যারা আছেন, প্রেস ক্লাবের, বিশেষ চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতি আমরা খুবই একটা ঘনিষ্ঠ একটা চোখ রাখছি। কারণ হলো যে এর আগে যেটা মোহাম্মদ রুমেল যেটা বলেছে, এর আগে যে প্রেস ক্লাবের যে সকল কাণ্ড কারখানাগুলো হয়েছে, এটা অত্যন্ত অপমানজনক সাংবাদিক হিসেবে এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে। তো আমি প্রথম আপনাদের কাছে একটা জিনিস নিবেদন করি, সেটা হলো এই, যারা বাইরের দেশের স্বার্থ রক্ষা করে তারা কিন্তু সাংবাদিক, এটা একটু পরিষ্কার থাকা দরকার। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ভুল থাকতে পারে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেটা প্রেস ক্লাব যেটা করেছে, এটা অনেককে দুঃখ দিয়েছে, অনেক চিন্তা করে দিয়েছে। দ্বিতীয়ত হলো, আমরা একটা ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, তিন জিনিস, এই তিনটা বিরুদ্ধে লড়াই হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে। তাদের কিন্তু অবদানে আমি এখানে আপনাদের সামনে এসে উপস্থিত পেরেছি। এটা মনে রাখতে, এটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই ছিল, মানে মতাদর্শের লড়াই। ফ্যাসিস্ট শক্তির লড়াই মানে এই মতাদর্শের ভিত্তিতে সমাজের যে সকল রাজনৈতিক শক্তি হাজির ছিল, ছাত্রলীগ, আওয়ামী লীগ বা অন্যান্য বিভিন্ন রকম ফ্যাসিবাদী শক্তি, তাদের বিরুদ্ধে এটা লড়াই ছিল। আর 3 নম্বর, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, যে বিদ্যমান সংবিধান, যেটা এই যে ৫ম সংশোধনের দ্বারা তৈরি হয়েছে বা তৈরি হয়ে আছে, এই বিদ্যমান সংবিধান, এই 3টা জিনিসের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা বিরুদ্ধে লড়াইটা হয়েছে। তো প্রথমে আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা এই 3টা বিষয়কে একটু মাথার মধ্যে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। এই লড়াই কিন্তু শেষ হয়নি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই কিন্তু শেষ হয়নি। ফ্যাসিবাদের নানান রকম চরিত্র আছে, তার একটা সেকুলার চরিত্র আপনারা এর আগে দেখেছেন, তার একটা কিন্তু ভিন্ন চরিত্র হতে পারে, সেটা ধর্মের নামে আসতে পারে, আবারও সেকুলারিজমের নামে আসতে পারে, আবারও নানান রকম আপনার বাহানা নিয়ে সে আসে। তাহলে এই ফ্যাসিবাদটা কিরকম, যে ফ্যাসিবাদ দাবি করে যে আমার মতই সহি, আমারটাই সঠিক, আপনারটা সঠিক। ফলে আপনি, যেহেতু আমি রায় দিচ্ছি, ফতোয়া দিচ্ছি, আপনি সঠিক নন, অতএব আপনি হত্যাযোগ্য, আপনার কণ্ঠস্বরকে নীরব করা যেতে পারে, আপনাকে গ্রেফতার করা যেতে পারে, আপনাকে পেটানো যেতে পারে। ফ্যাসিবাদ কিন্তু আমাদের সমাজে কিন্তু আছে। এটা কেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ, এটা ভাববার কোনো কারণ নেই। যেমন উদাহরণ আকারে বলছি, আপনাদের এখানে কি মাজার ভাঙা হয়নি?
হয়েছে। যদি আমরা মনে করি আমাদের ইসলাম ধর্ম এত মহানুভব, এত উদার, সেখানে মত দিবার অধিকার আছে। আমাদের অনেকে আছেন যারা মনে করেন গান বাদ্য করা হারাম, বলে ভালো, এবং আরো তার বিপরীত চিন্তা আছে, তারা আরো অনেক বেশি প্রাজ্ঞ। তারা দাবি করেন কোরআনের কোন সূরার মধ্যে গান বাদ্য করা হারাম বলেন। যারা গান বাদ্য হারাম বলেছেন তাদের এই বক্তব্যের উত্তর বাংলাদেশে বহু আগে দেওয়া হয়েছে। যারা আকরম খান লেখা পড়েছেন তো অনেকে, যারা পাকিস্তান যুক্ত ছিলেন, আকরম খান একটা বই আছে সমস্যা ও সমাধান, সেখানে তিনি পরিষ্কার দেখিয়েছেন যে কোরআন শরীফ এরকম কোনো আয়াত নাই। কেন কথাটা বুঝছি? আজকে বিকালে আমরা একটা মাজারে অনুষ্ঠান করতে যাচ্ছি। এই চট্টগ্রামে, যে চট্টগ্রাম সারা পৃথিবীতে তার ঔদার্য, তার যে উদারতা, তার যে বিভিন্ন ধর্মের সঙ্গে সম্প্রীতি, এটার জন্য বিখ্যাত সারা পৃথিবীতে। কেন? কারণ এটা সেটা বন্দর নগরী, সারা পৃথিবীর বহু মানুষ এখানে এসছে। বিচিত্র মানুষগুলোকে এই দেশের লোক আশ্রয় দিচ্ছে। তারা এখানে সুফি হিসাবে এসছে। 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম, নানান রকম আউলিয়াদের ভিত্তিতে এই চট্টগ্রাম গড়ে উঠেছে। সেখানে বিভিন্ন মাজারে এখনো দেখবেন যারা সেবায়ের, যারা খেদমতগার, এরা কিন্তু হিন্দু, সনাতন ধর্মাবলম্বী। কেন? জনগণের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য এই একটা পরিবেশ তারা করে দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা। এই চট্টগ্রামের এই দুর্দশা কেন? আমাকে উত্তর দেন আপনারা। এটা কি করে ঘটল যে এখানে যতগুলো মাজারে আপনি যাবেন এখন, তার মধ্যে যে একটা মাজার ছাড়া সকলেই বলে গান বাদ্য করে হারাম, আমরা গান বাদ্য করি। কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? তাহলে এটা তো সাংবাদিকতা। আইদেন ফ্যাসিজম কিন্তু খালি সেকুলার, এটা সত্য কথা নয়। ফ্যাসিজম কিন্তু একই সঙ্গে ধর্মীয়। ফতোয়া দিতে পারে, ইসলাম বলে ফতোয়া দেবার অধিকার দিয়েছে, কিন্তু এটাকে প্রয়োগ করবার অধিকার তোমাকে দিয়েছে। এটা করবেন যিনি প্রশাসক। তাহলে আমাদের এখানে সারা বাংলাদেশে গণঅভ্যুত্থান হওয়ার পরে এই যে মাজারগুলো ভাঙা হয়েছে, এর কিন্তু কোনো বিচার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেনি, ডক্টর ইউনূস কিন্তু করেননি। এখানে কিন্তু একেবারে প্রকাশ্যে টেলিভিশনে বলা হয়েছে যে আমরা হাতের অধিকার চাই, হত্যা করব তাদেরকে যারা আমাদের কথা শুনে না। আপনি শুনেছেন না? তো এদেরকে তো গ্রেফতার করা হয়। আর কাদেরকে গ্রেফতার করা হয়েছে? যারা তাদের জনগোষ্ঠী, যে আপনারা ভাই বলেছে যাকে টুপি পড়া, করতে পারার লোককে জঙ্গি বলি না। এই চট্টগ্রামে এসে, যে চট্টগ্রাম সারা পৃথিবীতে বিখ্যাত, তার যে সৌন্দর্য, আপনি কি জানেন যে আদিবাসী যেটা আছে না আপনার মহেশখালীতে, সেখানে এখনো কিন্তু শিবলিঙ্গের মধ্যে মুসলমান বাড়ির গরুর দুধ দিতে হয়। এই যে চট্টগ্রাম সারা পৃথিবীতে আদর্শ, এই চট্টগ্রামে এখন আমরা দেখছি সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। অবাক। এখানেও কিন্তু গেরুয়া বসন দেখলে আমরা বলি এটা কিন্তু সন্ত্রাস হয়েছে। তো আপনাদের এখানে একটা সনাতন ধর্মাবলম্বী, সে কিন্তু ভারতের দ্বারা আগে ছিল না, মুসলমান দেখলে জঙ্গি, আমেরিকানও শিখে। আর আপনারা কিন্তু ওটাকেই কিন্তু আবারও প্রমাণ করছি আমরা, যে কোনো সনাতন ধর্মাবলম্বী মানে সে হলো ভারতের দালাল, দিল্লির দালাল, রয়ের এজেন্ট। শুনছি আমি অবাক হয়ে গেছি। এটা তো এই চট্টগ্রামকে আমি চিনি না। এখান থেকে কিন্তু আপনাদের অনেকগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে গত এই 15-20 বছরের যে ফ্যাসিস্ট যে সরকার, এই সরকার যে ছিল, ফ্যাসিস্ট যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, তার যে অত্যন্ত ক্ষতিকর প্রভাব সমাজে কিন্তু আছে। ফলে প্রথম কাজটা আমাদের হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আপনাদের সঙ্গে সহযোগিতা হিসেবে আমি একটা সহযোগিতা চাই। সকল প্রকার ফ্যাসিবাদ, সে সেকুলার হতে পারে কিংবা ধর্মীয়, তার বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে। কেন? কারণ এই যাকে মুগ্ধ বলি কি সাইদ বলি, যারা জীবনটা দিল, তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবনটা দিয়েছে। আর ফ্যাসিস্ট শক্তি কি আছে? অবশ্যই চোখের সামনে দেখছেন তো গভর্নমেন্ট আছে।
আপনারা দেখছেন। তাহলে গোপালগঞ্জে ফ্যাসিবাদী শক্তিটা রাগ হলো কি জন্য? এখন আমি যদি বলি হলো কি জন্য, এখন আপনারা আমার উপর রাগ করবেন, কিন্তু আমি আপনাদেরকে রাগের জন্য বলবো না, সাংবাদিকরা তারা। কারণ কারা ফ্যাসিস্ট শক্তির দোষ, কারা সত্যিকারের ফ্যাসিবাদী, এদেরকে চিনিয়ে দেওয়া কিন্তু আপনাদের তরফ থেকে। এবং দুটো কাজে ওদেরকে পুনর্বাসন, ওদের সঙ্গে কথাবার্তা বলা, কথাবার্তার মাধ্যমে ওদের চিন্তার পরিবর্তন করা, অথবা ওদের সঙ্গে পলিটিক্যাল লড়াইটা চালানো, মাঝখানে কোনো পক্ষ। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি মনে করি যে সাংবাদিকতার যে লড়াইটা, যে ভাই অনেক লম্বা আলোচনা করছে, আমার উনি অনেক জ্ঞানী ব্যক্তি, আমি অতি ক্ষুদ্র তা না, কিন্তু একটা কথা হলো এই, সেটা হলো এই, আমাদের এখনকার যে কর্তব্য জুলাই গণঅভ্যুত্থানের পরে, আমাদের সেই কর্তব্য খুব কনক্রিটলি পরিষ্কার করে আলোচনা করতে হবে, পরিষ্কার করে বুঝতে হবে যে আমরা কি লড়াইটা করলাম, কি জন্য মরলাম। সেটা কিন্তু গণতন্ত্র বললে হবে না ভাই। যেটা শুনলাম একটু গণতন্ত্র কথাটা কোনো অর্থই নেই ভাই, কিছু মনে করুন, গণতন্ত্র কথাটা কোনো অর্থ নেই, এটা শূন্য শব্দ, হাওয়ায়। গণতান্ত্রিক অধিকার কথার কোনো মূল্য নাই বাংলাদেশে। কেন নাই? গণতান্ত্রিক অধিকার তো কেউ না কেউ রক্ষা করে না। তাহলে বাংলাদেশে এখন কি গণতান্ত্রিক অধিকার শেখ হাসিনার সংবিধান রক্ষা করবে? করবে? করবে না। কিন্তু আপনাদের সে সংবিধান রেখে দিচ্ছেন, আপনাদের সেই সংবিধানে রেখে দিয়েছেন। সে সংবিধান রেখেই আপনারা এই সরকার প্রতিষ্ঠা করেছেন, কায়েম করেছেন। এটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। তো এখানে অধিকার তো আসবে না, কিসের কার অধিকার? কে দেবে? তাহলে কমপ্লিট হতে হবে আমাদের। এটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। ফলে আপনি যখন শব্দগুলো ব্যবহার করবেন, এটা দিয়ে বিমূর্ত অ্যাবস্ট্রাক্টলি ব্যবহার করলে হচ্ছে না। ফলে সাংবাদিকদের প্রথমত খুব গুরুত্বপূর্ণ, আপনাদেরকে একটু আরও যে সকল আলোচনাগুলো সারা পৃথিবীতে চলছে এটার সম্পর্কে একটু পরিচিত হতে হবে। সেটা কিরকম? গণতন্ত্র কথাটা যখনই বলবেন, তার সঙ্গে যে প্রশ্নটা আসে, এটা হলো গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান যদি না থাকে, প্রশ্নটা না থাকে, তাহলে গণতন্ত্রের কথার কোনো অর্থ নাই। কারণ এই গণতন্ত্র শব্দটাই তৈরি হয়েছে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে, বা ব্রিটিশের যেসব বিপ্লবের মধ্যে, বা মার্কিন বিপ্লবের মধ্যে দিয়ে। তো ফরাসি বিপ্লবকে সকলে আইডিয়াল মনে করে, কারণ সেখানে প্রথম আমরা দেখেছি তার একটা তাত্ত্বিক প্রস্তাবনা ছিল, যেটা ইমানুয়েল সিএস নামে একজন তাত্ত্বিক ছিলেন। তখন তিনি এই গণতন্ত্রের একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। গণতন্ত্র কি? দাবিটা ছিল এরকম যে যে কোনো রাষ্ট্র গঠনের আগে জনগণ হাজির থাকে। জনগণ আগে না রাষ্ট্র? জনগণ আগে। তাহলে জনগণের অভিপ্রায়টি হলো গণতন্ত্র। আর আপনারা তাকে নির্বাচনকেও গণতন্ত্র বলেন, এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রক্রিয়া, এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠিত হওয়ার আগে ইমানুয়েল সিএসের বক্তব্য, জনগণ থাকে। আমরা যেমন জনগণ, আমরা আসি, রাষ্ট্র থাকুক না থাকুক, সংবিধান থাকুক না থাকুক। তাহলে জনগণের অভিপ্রায় যখন ব্যক্ত করা হয়, এটাকে বলা হয় গণতন্ত্র। সে অভিপ্রায়টা সে কি করে ব্যক্ত করে? গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সে ব্যক্ত করে। তাহলে আপনার এখানে গণঅভ্যুত্থান একটা হয়ে গেছে 5ই আগস্ট, সেখানে কি অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে? আপনাদের সকলে সাংবাদিক, চিরাঙ্গাঙ্গের যারা শহীদ হয়েছেন, তারা কি দাবিতে শহীদ হয়েছেন আপনাদের কারণ লেখা আছে? তারা কি চেয়েছেন? তারা কি প্রতিষ্ঠা করতে চেয়েছে? কেন বললেন? তারা তার সেই অভিপ্রায়টা এখনো লেখা হয় নাই। সে শহীদ হয়ে আছে, লেখার দায়িত্ব কিন্তু আমাদের, আমরা যারা জীবিত। তো সেই অভিপ্রায়কে বোঝা এবং তাকে একটা লিখিত রূপ দেওয়াটাকে বলে গঠনতন্ত্র, কনস্টিটিউশন। কনস্টিটিউশন বাংলা, গঠনতন্ত্র, সংবিধান। সংবিধান আপনাদেরকে শিখেছে কামাল হোসেন। সংবিধান কনস্টিটিউশন বাংলা না। যে কোনো মানুষ যখন একেবারে আক্ষরিক আবিধানিক বাংলাও করে, তাহলে কনস্টিটিউশন বাংলা কিন্তু গঠনতন্ত্র, গঠন করা। সংবিধান হলো আইন। আইন দেয় কলোনিয়াল শাসক
জনগণ নিজেকে নিজে আইন দেয় না, জনগণ দেয়, তারা সকলে মিলে একসঙ্গে করে বসবাস করবে। সে বসবাস করবার নীতি সংস্কৃতি, তার সঙ্গে আইনও থাকে, তার সঙ্গে নীতি থাকে। যদি বাংলাদেশের সংবিধান নাও থাকে, বাংলাদেশের জনগণের কি ধর্ম নেই? আছে তো নাকি? তার কি ধর্ম ছাড়া আছে মানুষ পৃথিবী? সমাজে ধর্ম আছে, নীতি আছে। তাহলে গঠনতন্ত্র বা তথাকথিত কনস্টিটিউশন থাকাটা যে বাধ্যতামূলক, এটা কিন্তু পৃথিবীতে কেউ বলে না। কারণ ইংরেজদের তো কোনো গঠনতন্ত্র নেই, ইংরেজদের কোনো কনস্টিটিউশন নাই। তারা আমাদেরকে শাসন করার জন্য কিন্তু শাসনতন্ত্র বানিয়েছে, নিজেদের কেন? তারা আমাদেরকে এই যে পলিটিক্যাল কোশ্চেনগুলো পরিষ্কার বুঝতে হবে। অনেক কথা আমাকে বলে যে ফরামত সাহেব এই ফলাফেন্দ্র নামাজি করতে করতে আমি লেখালেখি করি, আমার কাজ। আমি একজন ভাইদের মতো, আমি একজন শিক্ষক, আমি বলি, আমার বলিলে আমি হাত তুলে বলবো আমি বলেছি, আমি কানে ধরে ধরে উঠবো না, কিন্তু আমার সঙ্গে যুক্তি নিয়ে কথা বলতে হবে। তাহলে 5ই অগাস্টে গণঅভ্যুত্থানটা ঘটেছে, কিন্তু আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি না। এখন গণতন্ত্র গণতন্ত্র বলি কি অর্থ? কোন অর্থ নেই। এখন আমরা কি বলি? নির্বাচন নির্বাচন। তো নির্বাচন কিন্তু গণতন্ত্র না রে ভাই। আসার আগে দেখলাম যে আমাদের বিএনপি ভাইরা দাঁড়িয়ে আন্দোলন করছে, খুব ভালো, আমি তাদের পক্ষে সমর্থন করতে। তাদেরকে বলি যে আপনার নির্বাচন কেন বলেন? ডক্টর ইউনূসের যে সরকার, এটা তো নির্বাচিত সরকার না, ভোট দিলে খাই নির্বাচন হয়। তাহলে রক্ত দিয়ে নির্বাচন হয় না? রক্ত দিয়ে নির্বাচন হয়? ও তো নির্বাচন করেছে জনগণ তার নিজের শহীদ এসে নির্বাচন। উনি চায় শুধু ভোট। ভোটটা করার মানেটা কি? পুরনো সংবিধান শেখ হাসিনা টেরে থাকবে, ওনারা খাই লুটপাট আগে। আমি বিএনপির বিরোধী লোক, তাদেরকে আমি বুঝাবার জন্য আমার যতটুকু সততার সঙ্গে যে কথাগুলো বলবার, সে কথাগুলো আমি বলি। তাদের একটা সভাতে, তাদেরই বড় বড় নেতা ছিলেন, আমি খুব বিনয়ের সঙ্গে হাত জোড় করে বলছি, যদি কালকে আপনাদেরকে আমরা ক্ষমতাতে বসিয়ে দিই, আপনার তো মন্ত্রী হবার তো কোনো লোক নেই, তো নির্বাচন চাচ্ছেন তার জন্য। আপনারা আগে দলটাকে ঠিক করেন, আসেন আমাদের ইস্যুটা কি? আমাদের জাতীয় ইস্যুটা হচ্ছে যে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, যাতে সকলে অংশগ্রহণ করে। এই কথাটার মানেটা কি? মানে হচ্ছে এই, আপনাদের সাংবাদিকদের প্রথম দায়িত্ব, এটা আমি মনে করি, আপনারা দ্বিমত করতে পারেন, প্রথম দায়িত্ব হচ্ছে এই কথাটা তোলা, এই কথাটা সরবে তোলা, যে বাংলাদেশের জনগণের একটা নতুন গঠনতন্ত্র লাগবে। এটাই হলো আমাদের প্রথম কাজ। এটার বিরুদ্ধে যারা বলে, এই প্রসঙ্গ থেকে যারা সরে যায়, তারা পুরনো ফ্যাসিস্ট রাষ্ট্রকে তারা টিকিয়ে রাখতে চায়। খুব সিম্পল, এটার মধ্যে কোনো এ নাই ও নাই। যদি মনে করেন না অন্য আসে, আমি খুব খুশি হব কথা বলতে। আমি কিন্তু তথ্য জায়গাতে কথা বলছি, আমাকে নাকচ করে দিতে বলে ভাই না না ঠিক বলেন না, আপনি ভুল বলছেন, আসলে অন্য কিছু হতে পারে। তাহলে আমাদেরকে এখনকার সাংবাদিকদের প্রধান কাজ হচ্ছে এটা বোঝানো জনগণকে, যে আমাদের বাংলাদেশের জনগণ 5ই অগাস্টে একটা নতুন গঠনতন্ত্র চেয়েছে। তার মানে তারা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তাদেরকে নতুন করে গঠন করতে চেয়েছে। তারা নতুন করে গঠন করতে চেয়েছে, যেন আর কখনো ফ্যাসিবাদ না আসে, আর কখনো ফ্যাসিস্ট রাষ্ট্রশক্তি না আসে, আর কখনো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা না থাকে, এবং টুপি পরা দাড়ি করা লোককে যেন জঙ্গি বলা না হয়, আর যেন কোনো সনাতন ধর্মাবলম্বীর খালি গেরুয়া পোষণ করলেই তাকে ভারতের দালাল, এরা হলো জঙ্গি, এটা যেন বলে না। তারা নাগরিক অধিকারটা সবার এই গুরুত্ব। তাহলে এটা আমাদেরকে হাইলাইট করা দরকার। যেহেতু আমাদের দেশে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম, পাশ্চাত্য সমাজ কিন্তু খ্রিস্টীয় সমাজ, গণতান্ত্রিক সমাজ না, ভুল ধারণা। আধুনিক রাষ্ট্র খ্রিস্টীয় রাষ্ট্র। আধুনিক খ্রিস্টীয় রাষ্ট্রের যে তত্ত্ব, এটা এসেছে রাজতন্ত্র থেকে, এবং তার আগে সভারেন ছিলেন আল্লাহ, বা তাদের ভাষায় গড। গডের সভারেন্টি রিপ্রেজেন্ট করে গির্জা, এখন গির্জার সভারেন্টি রিপ্রেজেন্ট করে রাজা, রাজার পরে স্টেটা করে। ফলে এটা খ্রিস্টীয় ধর্মতত্ত্বেরই একটা ধারাবাহিকতা। আধুনিক গণতন্ত্র বললেই যে আপনি পাশ্চাত্যের সব কিছু ভালো হয়ে যাচ্ছে, এটা সত্যি কথা নয়। তবে তাকে আমাদের ক্রিটিক করা দরকার আছে। কেন?
কারণ আমরা একটা পোস্ট কলোনিয়াল স্টেট, মানে আমরা একটা উপনিবেশের দ্বারা শাসিত একটা জনগণ। ফলে আমাদের মনের মধ্যে ঔপনিবেশিক ধ্যান ধারণা বেশি। আমরা 90% ইংরেজ, 10% ওই ধর্মকর্ম করি, কিছু বাংলা ভাষায় কথা বলি, এতটুকু। বাকিটা সবই কিন্তু আমরা ওই ম্যাকলি সাহেব বানাইছে, কিছু গোলাম বানাইতে হবে, আমরা কিন্তু গোলাম হয়েছি মানসিক। কেন গোলাম থাকার কথা কেন তো খেয়াল করেন? যখনই আপনি বলবেন যে আচ্ছা কোরআন থেকে তো আমি আমার নতুন রাষ্ট্র গঠনের নীতি নিতে পারি, আমাকে বাইবেল থেকে নিতে হবে কোনো কথা নেই, অসুবিধা নেই। যদি আপনি মনে করেন এটা নতুন রাষ্ট্র গঠন করবে, এটা ভিত্তি হতে পারে। যদি মনে যে বেদ থেকেও নিতে পারি, সমস্যা নেই। এটা যে জনগণের অধিকার, মানুষের মহিমা। যেমন মক্কা বিজয়, মক্কা বিজয় কি ছিল? মক্কা বিজয় দাবি করেছে রক্ত, গোষ্ঠ, গোত্র, জাতি, ভূখণ্ড সকল কিছুর ঊর্ধ্বে মানুষ। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হবে একটা রুহানি, একটা আধ্যাত্মিক সম্পর্কের মাধ্যমে, যে তারা সকলে এক আল্লাহর কাছে সমর্পণ করেছে, তারা গায়েব আত্মসমর্পণ করেছে। এরাই হলো জনগণ। তা আমি যদি কোরআন থেকে নিতে পারি, বাইবেল থেকে যদি আধুনিক রাষ্ট্র গড়ে দিতে পারে, তো কোরআন থেকে আরো আধুনিক রাষ্ট্র গড়ে দিতে পারবে। তাহলে আমাদের সমাজে এই আলোচনাগুলো হতে পারে। আপনাদের অনেক বলছে না না না, এটা হতে পারে না, সে ভুল বলছে, খুব ভালো, আসেন না আমরা আলোচনা করি। আজকে সকালবেলা আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুবই শ্রদ্ধা পাবে বদর রহমান সাহেবের একটা লেখা আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। আপনারা কথা কথা সেগুলোর আর ধর্মের ব্যবহার চলবে না, মানে ইসলাম বললে খুব খারাপ। এটা কেমন বলে ভাই? এটা কেমন? এই দেশের লোক যেটা ধর্ম আপনাদের ক্রিটিক বলে, কার্ল মার্কস বলে যে ক্রিটিকটা করে, ওইটা বাদামের শ্বাসের মতো। ধর্মতত্ত্বের আদর্শটা ওই ভেতরে শ্বাসের মতো থাকে। তো বাদামটা ভাঙতে হয়, বাদাম খাইতে কি করেন আপনি? বাইরেটা ভাঙতে হয়, ভেঙে ভেতরে বাদামটা। ফলে ক্রিটিকটা একটা বুদ্ধির বিচার, আবেগের উপলব্ধি, মানে ধর্মটা আবেগের ব্যাপার, উপলব্ধির ব্যাপার। তার বাইরে দার্শনিকরা কি করে? বলে ভাই বাদামের মতো খাইয়ে দেখা, ভেতরে কিন্তু ভেতরে কিন্তু মনে হয়। তাহলে এই যে বিভিন্ন রকম ধর্মতত্ত্বের মধ্য দিয়ে মানুষের ইতিহাস এগিয়ে গেছে, তাহলে আমাদের সমাজের সঙ্গে যদি আমরা যুক্ত থাকতে চাই, আমাদের সমাজের জন্য যদি একটা উপযুক্ত রাষ্ট্র আমরা গঠন করতে চাই, তাহলে ধর্মের সঙ্গে মোকাবিলা লাগবে, বিভিন্ন ধর্মের সঙ্গে মোকাবিলা লাগবে। আমাদের যে বৈচিত্র্য আছে, বৈচিত্র্যকে ধরে রাখতে হবে। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই দিতে হবে, তর্ক বিতর্কের অধিকারকে দিতে হবে। মানে আমি এখানে এসে যদি বলি আমার কথা একমাত্র সত্য, এটা একমাত্র প্রয়োগ করতে হবে, তাহলে আমি ফ্যাসিস্ট হয়ে গেলাম। কিন্তু যদি আমি বলি যে ফরহাদ মাহমুদের সাথে কথা বলছেন, আমরা আসেন এটা বিচার করে দেখবেন ঠিক বলেন না ঠিক বলেন, তখন কি হয়? প্রক্রিয়াটা সামষ্টিক ইচ্ছা তৈরি প্রক্রিয়া শুরু হয়। আমি একটা কথা বললাম, এরপরে যদি আপনাদের মধ্যে আলাপ আলোচনা চলেছে, ফরহাদের কথা বলে গেলেন, এরকম কথা তাকে শুনি নাই, আচ্ছা আসেন তো বেটে আমরা আলোচনা করি, কোথায় বললেন, কি রেফারেন্স দিলেন, আমাকে ব্যতিব্যস্ত রাখলেন যে বলেন আপনি কোথেকে বলছেন, উদ্ধৃতি দিলেন, রেফারেন্স। এই উদ্ধৃতি রেফারেন্সের মধ্যে আমি আমার ভুল বুঝবো, আপনিও একই সঙ্গে আমার স্তরে আসবেন। এই যে ভুল বোঝাবুঝির স্তর, তর্কাতর্কের স্তর, এটা কাটিয়ে উঠে একটা সামষ্টিক অভিপ্রায় তৈরি করবার যে কর্তব্য, এটা সবার আগে করে সাংবাদিকরা সমাজকে সহায়তা করে, যাতে সে চিন্তা করতে পারে, বিভিন্ন মতকে সে তুলে ধরে। বিভিন্ন মতকে তুলে ধরার মধ্য দিয়ে সে একটা তর্কের পরিবেশ সে তৈরি করে। তর্কের পরিবেশ যখন তৈরি করে, তর্ক নিরসনের মধ্য দিয়ে একটা সামষ্টিক ইচ্ছা তৈরি হয়। অধিকাংশ মানুষ মনে করে ঠিক আছে, ফরহাদের কথাটাই তো মনে হচ্ছে ভালো, আমরা তার মতন করে চলতে চেষ্টা করি। আবার অনেকে বলে যে না, আমাদের কথাটা ঠিক হয় নাই, আমরা মনে করি ভিন্ন চিন্তা আমাদের খুব ভালো হোক, অসুবিধা নেই। এই আমরা গণতন্ত্রে ঢুকলাম, সত্যিকারের গণতন্ত্রে ঢুকলাম। শুধু ঢুকলাম না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করলাম। আপনার বললেন প্রক্রিয়া কি করে? প্রক্রিয়া এই কারণে যে আপনি একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে প্রবেশ করতেই হবে। যদি আপনি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা থেকে গণতান্ত্রিক রাষ্ট্রের পরিসরে প্রবেশ করতে চান, জনগণের সামষ্টিক ইচ্ছাটা আপনাকে সামনে আনতে হবে। যদি সামনে না আসেন, তাহলে আপনি কি করবেন?
আপনি স্লোগান দিবেন মুজিববাদ ধ্বংস, কেন আপনি যে তর্কটা করেন, কারণ যারা মুজিবকে ভালোবাসে এরা ধর আপনি পিঠে দিবে। আমরা তো বিশ্বাস করি না, কি বলবো, আপনি যদি পিঠে দিন, আপনি যে বলেন যে আমরা বাংলাদেশে খালি জামাত ইসলাম, এটা জামাত ইসলামের প্রতি ওনাকে আমি অসম্ভব পছন্দ করি, ভালোবাসি তাদের নেতাদের। আমি ওনাকে প্রথম দিন থেকে তাদেরকে বলছি, ভাই আপনারা 72 পরে কিন্তু জামাত ইসলামের নামটা রেখে দিয়েছে, এটা অন্যায় করেছে। কারণ আপনারা 71-এ আপনাদের যে ভূমিকা, এটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যে বাংলাদেশ গঠিত হয়েছে তার স্পিরিটের পক্ষে যায় না। তাহলে আপনারা এর আগে তো ডেমোক্রেটিক লিগ করেছিলেন, ইসলামী আইডিয়াল করেছিলেন, তার ব্যাপারে জামাত ইসলামের নামটা কেন রাখেন? তা আমাদেরকে অপমান করেছেন। তাহলে আপনি যদি 71-এর যে মুক্তিযুদ্ধকে যদি আপনি অপমান করতে থাকেন, আপনি আবারও কিন্তু শেখ হাসিনাকে আনবেন। আপনি যদি অপমান করেন মানুষের ইতিহাস বোধ কি, তার চেতনা, আপনি আবারও কিন্তু ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু প্রতিষ্ঠিত হবে। তখন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলি, এখনো এক হাত জোর করে বলি, এটা খুব ভালো সময়, জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনারা আপনাদের নামটা পরিবর্তন করেন। এটা বাংলাদেশের জনগণের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবার ক্ষেত্রে এটা একটা বাধা, এক নাম্বার। দ্বিতীয়ত, ইসলাম সম্পর্কে, ইসলামের প্রতি তরুণদের যে আগ্রহ, যে চেতনা হওয়া উচিত, সেই ক্ষেত্রে এটা বাধা হয়ে থাকবে। বারবার এটা আসবে, বারবারই বলে 71 আপনারা কি করছেন, লোকজন এটার জন্য ইসলামকে দায়ী দেখছেন। এটা কিন্তু বুদ্ধিভিত্তিক প্রকাশটা, বুদ্ধিভিত্তিক তর্ক বিতর্কটা কেন, এই গঠনতান্ত্রিক প্রক্রিয়া, মানে আমরা যে নিজেদেরকে গঠন করব, এই গঠনের প্রক্রিয়াটা কিভাবে মারাত্মকভাবে এটা ক্ষতিগ্রস্ত। তো আমি সেই জন্য মনে করি যে এই কালে আমাদের যে মূল যে কাজ সাংবাদিক, সেই মূল কাজটা হচ্ছে যে খুব সিম্পল বলে কি, সকল প্রকার ফ্যাসিবাদ, সেকুলার কি ধর্মীয়, তার বিরুদ্ধে লড়াই, তারপরে বিভিন্ন ফ্যাসিবাদ, বিভিন্ন শক্তির হাজির হয়, তাদেরকে এক্সপোজ করা, তাদেরকে ধরিয়ে দেওয়া হতে হবে। 3 নাম্বার, আমাদের যে ধর্ম বিশ্বাস, আমাদের যে ঐতিহ্য, এটাকে ইসলামের ভাষায়, আমি ইংরেজিতে বলছি পরে বাংলা করব, এটাকে বলা হয় ডিসকার্সিভ ট্র্যাডিশন। হাদিস থেকে, ইতিহাস থেকে, আমাদের যে সমাজের মধ্যে, ইতিহাসের মধ্যে যে ঐতিহ্যটা আছে, এই ঐতিহ্যটাকে বুদ্ধিবৃত্তিকভাবে হাজির করতে হবে, পরকালের তত্ত্ব আকারে হাজির করতে হবে। পরকালের তত্ত্ব আকারে, বুদ্ধিবৃত্তিক আকারে। কি করে? যে আমরা যদি এখান থেকে কি ধরনের নৈতিকতা অর্জন করতে পারি, ধর্ম আমাদের কি কি নৈতিকতা শেখায়, যাতে আমরা নৈরাজ্যবাদী না হই, অপরের প্রতি অবিচার না করি, অপরের প্রতি বেইনসাফি না করি। এটা কিন্তু ধর্ম আমাদেরকে শেখায়। বহু বছর আগে আমি এটা লন্ডনে একটা বক্তৃতা দিয়েছিলাম, যারা এটা সংগঠিত করেছেন তারা সকলে ছিলেন আমাদের ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ মানুষ। তো সেখানে আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান, তো খুব ভালো, তা আপনি কি মনে করেন যে ইসলামের সাম্য বলে একটা ধারণা আছে? তবে হ্যাঁ আছে, ইসলামের সাম্য বিশ্বাস করা সকালে বুঝে আসলে একমত। ইসলামে মানবিক মর্যাদা বলে একটা ব্যাপার আছে, বলে হ্যাঁ আছে। ইসলামে ইনসাফ বা ন্যায় বিচার বলে একটা কথা আছে, হ্যাঁ আছে। তাহলে স্বাধীনতার ঘোষণা, সাম্য মানবিক মর্যাদা এবং ইসলাম সাম্য মানবিক মর্যাদা এবং ইনসাফ বা সামাজিক ন্যায় বিচার কায়েম করাটা কি ইসলাম না? হ্যাঁ। তা আপনার তো স্বাধীনতার ঘোষণার বিরোধী কেন? স্বাধীনতার ঘোষণা ইসলাম কায়েম করার জন্য। ইসলাম যে কায়েম করে মানে এরকম যে একটা নাম দিয়ে দিতে হবে, এই নাম থাকতে হবে। পাশ্চাত্য রাষ্ট্র, একটু আগে বলেছি, আধুনিক খ্রিস্টীয় রাষ্ট্র, পাশ্চাত্য সমাজ, খ্রিস্টীয় সমাজ। আপনি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ইসরায়েলে বোমা মারা সমর্থন করে, ইসরায়েলের পক্ষে যে বিপুল সাপোর্ট, কেমন, এরা সকলে কিন্তু খ্রিস্টান। তারা বিশ্বাস করে যে ইমাম মেহেদী আসবে এবং ইমাম মেহেদী আসার আগে ইসরায়েলিদেরকে আগে তাদের রাষ্ট্র ফিরিয়ে আনবে, ফলে তারা মুসলমানদের। অথচ খ্রিস্টানিটির সঙ্গে ইসলামের সবচেয়ে বেশি মেয়ে, সব অর্থে বেশি। এবং যে ইহুদিদেরকে যে নির্যাতন যখন হয়েছিল ইউরোপে, তারা সবসময় কিন্তু মুসলিমদের রাষ্ট্র। তাহলে ইসলামের একটা অত্যন্ত মহিমার দিক আছে, অত্যন্ত গৌরবের দিক আছে।
তাহলে আমরা সেই গৌরবের দিক বাদ দিয়ে আমরা কি করি, আমরা সবসময় ইসলামকে এমনভাবে ব্যবহার করি যেটা বৃহত্তর যে সেকুলার সমাজ, ইহলৌকিক সমাজ, সে সমাজ থেকে তাকে তারা বিচ্ছিন্ন করে দেয়। ফলে আমরা দুর্বল। আপনি আজকে জামাত ইসলামে অনেক বড় অনুষ্ঠান করছেন ঢাকায়, বিরাট তাদের সংখ্যা তারা করছে, আমি তাদের অভিনন্দন জানাই এবং তাদের এই সম্মেলনে সাফল্য কামনা। কিন্তু সমস্যাতে গোড়ায় রয়ে গেছে, সংখ্যা দিয়ে কিনা এতে তো সলভ হচ্ছে না। তাহলে আমি কি করে ধর্মের সঙ্গে আমার মোকাবেলা হবে, আমার ধর্মটাকে কি করে আমার এথিকো পলিটিকো আইডিয়াল আকারে আমি গ্রহণ করব, যাতে সমাজের মধ্যে আঠাটা ভালো করে লাগে, যাতে আমি কোনো সনাতন ধর্মাবলম্বীকে গালি না দিই, যেন ওদেরকেও নাগরিক আকারে স্বীকার করি। চিটাগাং ছিল তার আদর্শ, হাটহাজারির পাশে মন্দির। আপনি মন্দির দেখছেন যে মন্দির আপনি শুনেছেন কখন ওখানে কোনো দাঙ্গা হয়েছে? আমি তো পুজো যখন জীবিত ছিলেন আমি তো জানি না, গেছে কই আমাদের কিন্তু দেখেন কি চট্টগ্রাম হলো আইডিয়াল বাংলাদেশ, এটা একটা ব্যাপার। তাহলে আপনি অন্তত এই ব্যাপারটা বুঝতে পারছেন যে কি কেন রাষ্ট্র গঠন করতে হলে আমাদেরকে সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে সেকুলার ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদ দুটোকে একসঙ্গে মোকাবিলা করতে হবে। তাহলে সেকুলারিজম যদি কিছু ভালো কিছু থাকে, আমি এখন এই যে ইলেকট্রিসিটির মধ্যে বসে আছি, সেকুলার সায়েন্স এটা করেছি। আমি টেকনোলজি হাতে নিয়ে বসে আছি, সেকুলার সায়েন্স এটা করেছি। একই সঙ্গে ইসলাম আমাকে এথিক্যাল একটা জগৎ দিতে পারে, নীতি নৈতিকতা একটা জগৎ দিতে পারে। সেটা কি, যে ওই হাটহাজারির মতো আমার পাশে মন্দির থাকবে, সেখানে ঘন্টা বাজবে, সেখানে পূজা হবে, সেও কিন্তু আমার একই রাষ্ট্রের সে অধিবাসী, তারও কিন্তু অধিকার আছে। এই আদর্শ চিটাগাং কিন্তু দেখাতে পারে সারা। আমি আপনাদেরকে চট্টগ্রামের সাংবাদিক আকারে কথাগুলো বলছি, কারণ আমার মনে অনেক ক্ষোভ, অনেক দুঃখ আছে যে চট্টগ্রামের এই ক্ষতিটা যদি হয়, এটা দেশের মারাত্মক ক্ষতি। কারণ যেন চট্টগ্রাম শুধু আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, বন্দর নগরী হিসেবে যদি আমরা এটাকে গড়ে তুলতে চাই, তাহলে সবার আগে এই জেলা, এই চট্টলায় যে জনগোষ্ঠী বাস করে, তাদের যে আধ্যাত্মিক শক্তি, তাদের যে রাজনৈতিক শক্তি, এটা আমাদেরকে বিশ্বকে দেখাতে হবে। যদি দেখাতে পারি, তো ওই একসময় ওলিয়ারা ইসলাম ধর্মের প্রচারের জন্য আমাদের বন্দর এসে বেড়েছে, লম্বা ইতিহাস। এইসব জায়গায় তারাই ঘুরে বেড়ে করেছে, বন জঙ্গল ছিল, পাহাড় ছিল। আমরা যদি ভুলে যাই সেই স্মৃতি, আমরা কিন্তু বাংলাদেশে গঠন করতে পারবো। আমরা যদি ভুলে যাই সেই স্মৃতি, আরেকটা বড় ক্ষতি হবে, আপনারা বন্দরকে রক্ষা করতে পারবেন না। কারণ বন্দর শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এর সঙ্গে আমার অস্তিত্ব জড়িত, এর সঙ্গে আমার সার্বভৌমত্ব জড়িত। ফলে বন্দর নগরীতে আপনারা যারা আছেন, আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে এই ইভেন বন্দরটাকে তাকে দক্ষ করে তোলা, সেখানে যেন দুর্নীতি না হয়, সেখানে যেন সঠিক প্রশাসন হয়, এবং আমাদের সরকারকে যেন এই বন্দরটা বিদেশিদের হাতে ছেড়ে দিতে না হয়। এটা কিন্তু আপনাদের দায়িত্ব। সরকার কিন্তু এটা করছে কেন? এটা সরকার যথেষ্ট সহযোগিতা করছে। আমরা বুঝাতে পারছি না যে আমাদের বন্দরের সমস্যাটা কি। কাস্টমসকে সরতে হবে, কাস্টমের জন্য আমাদের এখানে মাল খালাস করতে বহু দেরি হয়। কাস্টম যদি ওখান থেকে সরে যায়, প্রথমত আমাদের রাজস্ব আয় বাড়বে। তারা অতি সহজে সিলগালা থাকে, যাদের মাল তাদের সেই জায়গায় গিয়ে তারা চেক করতে পারে যখন ইচ্ছে না, এখানে রাখে ঘুষ খাওয়ার জন্য। এখন কারণ পরে যখন এটা রেখে দেয়, তখন এটা মাসের পর মাসখানে পড়ে থাকে, এখানে পাইল হয়ে থাকে, এবং বন্দর বলে যে বন্দরে মাল খাওয়া করতে 7 থেকে 8 দিন লাগে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা নিয়ে আমি কাজ করছি। ওটা দেখে তো আমার বন্ধু মান দেখেছে, এখানে আহমেদ ফজল সাহেব আছেন, উনি আছেন, আর অনেকে রুমেল আছেন, আমরা কাজ করছি। এটা সমাধান করা খুবই সহজ। আপনি দেখেছেন যে যখনই রাজস্ব আদায় আর রাজস্ব নীতি প্রণয়ন যারা করেন, এই দুটো বিভাগকে আলাদা করায়, এই যে ঘুষখোররা কিভাবে যে আপনি হরতাল করেছে দেখছেন না প্রশাসন। তাহলে বন্দরকে যদি আমরা এফিশিয়েন্ট করতে চাই,
তাহলে বন্দর থেকে প্রথমত কাস্টম সরাতে হবে। 2 নম্বর কি সরাতে হবে? দুর্নীতি বা যেসব প্রতিষ্ঠান আছে তাদেরকেও সরাতে হবে। তাদের সঙ্গে যদি আপনারা হাত মেলান এবং দুর্নীতিকে প্রশ্রয় দেন, এই চট্টগ্রামবাসীর কাছে যেমন আপনাদেরকে জবাবদিহি করতে হবে, একদিন বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহি, সাংবাদিক হিসেবে। ফলে এই ক্ষেত্রে আপনাদের একটা বড় ধরনের দায়িত্ব। আমি এই উদাহরণগুলো দিচ্ছি, আরো অনেক উদাহরণ কথা বলে তো বেরিয়ে আসবে, আরো কথা বলে বেরোবো। আপনার আমার চেয়ে অনেক বেশি প্রাপ্য অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিক আছেন, তাদেরকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। কিন্তু আমরা মনে করি আজকে একটা যে চ্যালেঞ্জের মুখে আমরা পড়েছি, সেই চ্যালেঞ্জে গেলে সাংবাদিকতার চ্যালেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণসার্বভৌমত্ব জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। গণসার্বভৌমত্ব কায়েম করাটাই হলো গণসার্বভৌমত্ব কায়েম করা মানে জনগণের কাছে ক্ষমতা, রাষ্ট্রের কাছে ক্ষমতা নয়। আমি আবারও বলি, খুব সহজ, কঠিন কিছু। গণসার্বভৌমত্বের সার কথা হলো ক্ষমতা জনগণের থাকবে, রাষ্ট্রের হাতে না। যখনই রাষ্ট্রের কথা বলবেন, ক্ষমতাবান হবে আমলাতন্ত্র, ক্ষমতা না হবে পুলিশ, ক্ষমতা না হবে সেনাবাহিনী। এটাকে আপনারা চান? নাকি জনগণের ক্ষমতা থাকুক এবং আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি? সেটা এই বিভিন্ন ক্ষেত্রে, যেমন এই একটা প্রতিষ্ঠান, ধরুন এই প্রেস ক্লাব, এটা কিন্তু ম্যাক্রোক্রোজম একটা রাষ্ট্র। এর যে প্রশাসন, এর যে দক্ষতা, এই প্রশাসন এবং দক্ষতা আমাদেরকে শক্তি দেবে যে আমরা একটা শক্তিশালী রাষ্ট্র গঠন করতে সক্ষম। খুব সহজ ব্যাপার। জটিল যদি না করে যখনই আমরা এগুলোর ভেতরে প্রবেশ করবো, আমরা দেখবো যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা ঢুকেছি এবং একটা বড় ধরনের অবদান আমরা বাংলাদেশে করতে পারছি। তা আমি আর কথা বাড়াবো না, যেহেতু আপনারা অনেকে কষ্ট করে এসছেন। আমি শেষ করবো এখানে। এরপর আমি যেরকম কারো প্রশ্ন থাকলে নিশ্চয়ই উত্তর দেবো এবং আপনাদের কাছে আবারও ভালোবাসা জানিয়ে আমি শেষ করবো।